এই যে দেখা যাচ্ছে বাঘ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে সম্পিতানু ব্লগসের আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আজ 26শে ফেব্রুয়ারি 2025, আজ মহাশিবরাত্রি, আর আমি দাঁড়িয়ে আছি পবিত্র ধাম জগন্নাথ ধাম পুরীতে। আজকে আমরা পুরী থেকে যে কমপ্লিট 12 ঘন্টার সাইট সিইংটা হয় সেইটা আমরা করব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই সাইট সিইংটা আপনারা করতে পারেন। এই সাইট সিইং করার 4টে পন্থা আছে। সব থেকে কম খরচে প্রথম পন্থাটি হলো আপনারা ওটিডিসি থেকে বাস বুক করে যেতে পারেন এই ট্যুরটিতে। তাহলে আপনাদের 595 টাকা করে পার হেড খরচা পড়বে। সব ডিটেলটা, তার বুকিং নাম্বারটা আমাদের গত পর্বের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি, আজকেও ভিডিওতে শেয়ার করে দেব। দ্বিতীয় পন্থা হলো আপনারা পুরী থেকে একটি গাড়ি 4 চাকা রিজার্ভ করে এই সাইট সিইংটি করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচা হয়তো একটু বেশি পড়বে, কিন্তু যদি আপনারা সংখ্যায় বেশি জন থাকেন সেক্ষেত্রে এই পন্থাটি অনেক লাভজনক হবে। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতন ঘুরতে পারবেন। এছাড়াও বাইক অথবা স্কুটি রেন্ট নিয়েও আপনারা ঘুরতে পারেন, তার নাম্বারও আমি গত পর্বের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। আর আরও একটি পন্থা আছে, যেটা হলো অটোয় করে আপনারা ঘুরতে পারেন। সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে, অটোর পন্থাতে না যাওয়াই ভালো। মূলত এই 3টি পন্থা অবলম্বন করে আপনারা এই পুরো সাইট সিইংটা করে ফেলতে পারেন। আমরা প্রথমে আজকে পুরী সমুদ্র সৈকত থেকে যাব কোনারক সান টেম্পলের দিকে, তারপরে সেখান থেকে উদয়গিরি, খণ্ডগিরি, ভুবনেশ্বর, ধৌলি স্তূপ, নন্দনকানন, এই সবটা দেখে তারপরে ফিরে আসব। প্রায় 10 থেকে 12 ঘন্টা লাগে এই ট্যুরটি কমপ্লিট করতে। সবটাই থাকবে আমাদের আজকের এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন শুরু করা যাক পুরীর আরেকটি নতুন গল্প। গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি আজকের সাইট সিইংয়ের জন্য। যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে সেজন্য আর আমরা সময় নষ্ট করিনি, গাড়িতে উঠে পড়েছি। আজকে আমরা মূলত পুরী থেকে মেইন যে সাইট সিইংটা হয় সেটাই করব। প্রথমে এখন আমরা যাচ্ছি কোনারক সূর্য মন্দিরের দিকে। পুরী সি বিচ থেকে এই সূর্য মন্দিরের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। আমাদের এই ঘন্টাখানেক মতন সময় লাগবে। আর আমরা কিসে যাচ্ছি আর কি কি উপায় আছে এই সাইট সিইংটা করার, সবটাই ডিটেলে আমি আপনাদেরকে বলে দেব। যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, রাস্তাটা এত সুন্দর, দুদিকে পুরো সবুজ গাছের সারি, মাঝখান থেকে চওড়া পিচঢালা রাস্তা। এই রাস্তাটা হলো রতন রোড। এই রতন রোড ধরে আমরা সোজা খানিকটা গিয়ে তারপরে সম্ভবত NH 316-এ উঠবো। এই যে NH 316-এ উঠলাম আমরা, ওই যে রাস্তাটা দিয়ে আসছিলাম ওখান থেকে এসে ডান দিকে বেঁকে গেলাম। এখান থেকে কোনারক দেখাচ্ছে 34 কিলোমিটার। আচ্ছা, আমরা এখন নুয়ানাই ব্রিজের উপর থেকে যাচ্ছি। নিচে থেকে দারুণ সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। নদীটাকে নুয়ানাই নদী বলছেন এনারা, আমার ঠিক জানা নেই এটা সত্যি নুয়ানাই নদী কিনা। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু পুরী কোনারক মেরিন ড্রাইভ রাস্তা। সোজা এই রাস্তাটা কোনারকের দিকেই যাচ্ছে। এখন আর একটা ব্রিজের উপর থেকে যাচ্ছি, এটা হলো ধানুয়া ব্রিজ। এই ব্রিজটার নাম ধানুয়া ব্রিজ। এটাও খুব সুন্দর, পুরো রাস্তাটাই কিন্তু দারুণ সিনিক। আর এখন ফেব্রুয়ারি মাস হলে কি হবে, এখনো কিন্তু বেশ সবুজ রয়েছে। কোনারক সূর্য মন্দিরে যাওয়ার আগে প্রথমে এখন আমরা রাস্তায় চলে এসেছি একটা স্যান্ড আর্ট মিউজিয়াম দেখতে। একদম রাস্তার ওপরে যাওয়ার পথে বাঁদিকেই পড়ে এই মিউজিয়ামটা। চাইলে এখানে আপনারা ঘুরে দেখে যেতে পারেন। এখানে এন্ট্রি ফি 40 টাকা করে, আর এখানে ক্যামেরার জন্য মানে ভিডিও ক্যামেরার জন্য 200 টাকা চার্জেস লাগে। বাচ্চাদের জন্য টিকিটের মূল্য 30 টাকা। চলুন স্যান্ড আর্টের ভিতরটা দেখে আসি, তারপরে তাড়াতাড়ি চলে যাব সূর্য মন্দিরের দিকে। ঢুকেই ভেতরে এরকম গৌতম বুদ্ধের একটা সুন্দর মূর্তি। এখানে পাশাপাশি অনেকগুলো এরকম দারুণ সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে বালি দিয়ে।
ঠিক এইরকম একটা স্যান্ড আর্ট মিউজিয়াম আমরা দেখেছিলাম মাইসোরে। এইখানে তারই একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। সুন্দর এক কোনারাকে সান টেম্পল করা রয়েছে, তার পাশে বিশাল বড় একটা কিংকং করা রয়েছে, তার পাশে রয়েছে স্পাইডারম্যান, হাল্ক, অ্যাভেঞ্জার্সদের নানান ক্যারেক্টার্স। সুন্দর করে সাজানো পুরো ভিতরের চত্বরটা। এখন সকালবেলা যেহেতু দর্শক অনেক কম আছে, বেলার দিকে হলে এখানে ভিড় হয়ে যাবে। এই যে নানান রকম করা রয়েছে, দেব দেবী, পৌরাণিক কাহিনী, মন্দির, বাচ্চাদের নানান কার্টুন ক্যারেক্টার্স, সব মিলিয়ে দারুণ সুন্দর এই স্যান্ড আর্ট মিউজিয়ামটা। এবং এই স্যান্ড আর্ট মিউজিয়ামটা, এই সমস্ত যে কারুকার্য আপনারা দেখছেন, পুরোটাই কিন্তু সুদাম প্রধান নামে যে শিল্পী রয়েছেন তিনি করেছেন। এখানে দেখুন একটা করেছেন যীশু খ্রিস্টের একটা খুব সুন্দর মূর্তি, তার পাশে দুপাশে দুটো কাজ চলছে, বালি রাখা রয়েছে স্তূপাকৃতি করে। বাহ, এখন আমরা কুশভদ্রা রিভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর এই ব্রিজটাও, দুদিকে দারুণ সুন্দর ভিউ রয়েছে এই ব্রিজের ওপর থেকে যাওয়ার সময়। দেখুন ডান দিকে যে নদীটা আমরা ক্রস করলাম, এটা হচ্ছে কুশভদ্রা নদী। কুশভদ্রা নদী ফেলে আমরা এই বাঁদিকে চলে এলাম, চোরাবালি চন্দ্রভাগা এই যে রাস্তায় ঢুকলাম, মানে মেরিন ড্রাইভ রোডটা ছেড়ে এবার চোরাবালি চন্দ্রভাগা রোডে ঢুকলাম। সামনে আমাদের চন্দ্রভাগা বিচও আসবে, ওখানেও আমরা যাব। এই যে আবার আমরা পুরী কোনারক মেরিন ড্রাইভ রোডে চলে এলাম, আর ডান দিকে এবার কিন্তু আমাদের সমুদ্রের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। মানে খানিকটা আগেই, মানে এটাই হচ্ছে চন্দ্রভাগা বিচ, খানিকটা আগেই আমরা কুশভদ্রা নদী পেয়েছি। আর এটা হচ্ছে সেই মোহনা যেখানে কুশভদ্রা নদী এবং বঙ্গোপসাগরের মিলন ঘটেছে, সেখানেই সৃষ্টি হয়েছে এই চন্দ্রভাগা বিচের। আমরা নেমে পড়েছি অপূর্ব সুন্দর চন্দ্রভাগা বিচে। এই বিচটা এত অপূর্ব, এত সুন্দর, এবং এইখানেই সামনে কুশভদ্রা নদীর সাথে বঙ্গোপসাগরের মিলনস্থল, মানে মিলন ঘটেছে। এই বিচটা বিখ্যাত হচ্ছে একদিকে যেমন জীবন্ত কোরালের জন্য, আরেকদিকে এর অসাধারণ সুন্দর সূর্যাস্ত এবং সূর্যোদয়ের জন্য। এছাড়াও এই বিচ নিয়ে একটি পৌরাণিক কাহিনীও কথিত আছে। শোনা যায় এক সাধুর কন্যা চন্দ্রভাগা অপূর্ব সুন্দরী ছিলেন এবং তার সেই রূপে মুগ্ধ হয়ে সূর্যদেব তাকে বিবাহ করতে বা তাকে নিজের করে পেতে চেয়েছিলেন, এবং তার জন্য তিনি এইখানে মর্তে নেমে এসেছিলেন। কিন্তু চন্দ্রভাগা সূর্যের হাতে নিজেকে ধরা না দেবার ভয়ে এই সমুদ্রে ঝাঁপ দিয়ে সে আত্মত্যাগ করে বা আত্মহত্যা করেন, এবং তারপরে পুরো এই সমুদ্রের জল শুকিয়ে যায় এবং এই বিচের তৈরি হয় বা এই সৈকতের তৈরি হয়। চন্দ্রভাগা না থাকলেও তার নামে এই বিচ তৈরি হয়েছে বা এই সৈকত তৈরি হয়েছে। এটা পৌরাণিক কাহিনী। কিন্তু এইখানে আপনারা কোনারকে আসলে অবশ্যই আসবেন। কোনারক সূর্য মন্দির থেকে মাত্র 3.5 থেকে 4 কিলোমিটার দূরে অপূর্ব সুন্দর এই চন্দ্রভাগা বিচ কিন্তু পুরী ঘুরতে এলে, পুরী সাইট সিইং করলে মাস্ট ভিজিট একটা দর্শনীয় স্থান। এই বিচে কিন্তু অনেক ছোট ছোট দোকানপাট, এটিভি রাইড এই সমস্ত হয়েছে, ফটো তোলার অনেক জায়গা, দারুণ সুন্দর। চন্দ্রভাগা বিচ পেরিয়েই আমরা কোনারকে প্রবেশ করলাম। জাস্ট কোনারক প্রবেশ করবার পর এত সুন্দর এই রাস্তাটা, দুপাশে ঝাউ গাছের পুরো জঙ্গল, সেখানে লাল ফুল হয়ে আছে, আর মাঝখান থেকে এরকম চওড়া 2 লেনের রাস্তা, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আপনারা চাইলে এই কোনারকের হাফ ডে ট্যুরও করতে পারেন, সেরকমও ব্যবস্থা রয়েছে। হাফ ডে ট্যুর করলে আপনাদেরকে এই কোনারক সান টেম্পল পর্যন্তই ঘোরাবে, 5 ঘন্টার ট্যুর হয়। সেখানে চন্দ্রভাগা বিচ, পঞ্চ হনুমান মন্দির আর রামচণ্ডী মন্দির এইগুলো দর্শন করাবে।
আমরা চলে এসেছি সান টেম্পলের কাছে। কোনারক সান টেম্পলে ঢোকার মেইন যে গেট তার ঠিক উল্টো দিকে রয়েছে এরকম ব্রেকফাস্টের জন্য একটা হোটেল, সাউ হোটেল। আমরা যেহেতু ব্রেকফাস্ট করিনি তাই এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরেই মন্দিরের মধ্যে ঢুকবো। এখন ঘড়িতে বাজে 9:30, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে নিয়েছি 1 প্লেট পুরি। এই পুরি 4টে বড় বড় সাইজের পুরি দিয়েছে, তার সাথে একটু সাউথ ইন্ডিয়ান সবজি দিয়েছে, একটা ঘুগনি টাইপের দিয়েছে, আচার দিয়েছে। এটার দাম 70 টাকা। ভালো খেতে। রাস্তার ওই পারের দোকান থেকে ব্রেকফাস্ট সেরে রাস্তাটা পেরিয়ে এবার আমরা সান টেম্পলের দিকে যাচ্ছি। রাস্তাটা ক্রস করবার পরে আরও 200 মিটার মতন রাস্তা আপনাকে হাঁটতে হবে, হেঁটে তারপরে মন্দিরের দিকে যেতে হবে। এই রাস্তায় কোনো গাড়ি বাস কিছুই আসবে না, এইটুকু পায়ে হেঁটেই যেতে হবে। আর এই যে রাস্তা, এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। চাইলে এখান থেকে আপনারা টুকটাক কেনাকাটিও করে নিতে পারেন নিজেদের জন্য বা নিজেদের প্রিয়জনেদের জন্য। আমরা এখন চলে এসেছি কোনারক সূর্য মন্দিরের একদম মূল প্রবেশদ্বারের সামনে। এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। অফলাইন এবং অনলাইন দুভাবেই আপনারা টিকিট কাটতে পারেন। যেহেতু এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আছে, সেজন্য এখানে বাইরে কিউআর কোড রয়েছে। চাইলে আপনারা এই কিউআর কোড স্ক্যান করে টিকিট কেটে নিতে পারেন। সেক্ষেত্রে একজনের আই কার্ডের নাম্বার প্রয়োজন হবে, এখানে রয়েছে কিউআর কোডটা। আর না হলে এখানে ভেতরে ঢুকে আপনি অফলাইনেও টিকিট কাটতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের একটু বড় সড়ো লাইন দিতে হবে। টিকিটের মূল্য মাথা পিছু 35 টাকা করে। অনলাইন টিকিটের এন্ট্রি হচ্ছে এই দিক থেকে, আর অফলাইনের এন্ট্রিটা হচ্ছে ওই দিক থেকে। আমরা অনলাইন কাউন্টারে টিকিটটা দেখে ভিতরে প্রবেশ করে গেলাম। আমরা প্রবেশ করে গেছি সান টেম্পলের একদম ভেতরে। এই সূর্য মন্দির কথা শুনলেই তো বোঝা যায় যে এই মন্দিরে সূর্যদেব আরাধ্য হতেন। এই কারণেই বললাম, এটা 1254 খ্রিস্টাব্দে রাজা প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। কিন্তু তারপর 15 এবং 17 শতকের মাঝামাঝি মুসলিম আক্রমণে এই মন্দির প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটির তলায় চলে যায় এবং তার বেশ কিছুকাল পরে, মানে প্রায় 19 শতকের গোড়ার দিকে এই মন্দির আবিষ্কৃত হয়। 1984 খ্রিস্টাব্দে এই মন্দিরকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের অধীনস্থ করে এবং এটিকে তারা সংরক্ষণের দায়িত্ব নেয়। পুরো মন্দিরের যে চত্বরটি রয়েছে তার কিছুই আর অবশিষ্ট নেই, শুধু মূল মন্দিরের এই মণ্ডপটি এখানে অবশিষ্ট রয়েছে। এই মূল মন্দির প্রাঙ্গণে ওঠার আগে দুটি বড় বড় সিংহ রয়েছে। এই সিংহের নিচে রয়েছে হাতি, এবং এর মাথাটা দেখতে হবে এবং তলায় হাতিটা দেখতে হবে, এবং হাতির শুঁড়ের নিচে দেখতে হবে একটি মানুষের আকৃতি রয়েছে। এরও নিশ্চয়ই কিছু স্পেসিফিক সিগনিফিকেন্ট রয়েছে, সেটা আমার এক্স্যাক্টলি জানা নেই। তবে দেখুন, প্রবেশদ্বারের প্রথমেই এইরকম দুটো মূর্তি করে দেওয়া রয়েছে এবং তারপর এই রকম সিঁড়ি করে দেওয়া রয়েছে, যেটার মধ্যে থেকে আমরা মূল মন্দির মণ্ডপে প্রবেশ করছি এখন। এই কোনারকের সূর্য মন্দিরের দেওয়ালের গায়ে যে কারুকার্যগুলো রয়েছে পাথর খোদাই করে, 12 বছর ধরে শিল্পীরা এই কারুকার্যগুলিকে ফুটিয়ে তুলেছিলেন পাথরের মধ্যে। এবং ভারতবর্ষের খুব কম মন্দিরে, মানে একমাত্র খাজুরাহো মন্দির এবং কোনারক সান টেম্পলে যে ধরনের কারুকার্য দেখা যায় পাথরের গায়ে, ভারতবর্ষের আর কোনো মন্দিরে এতটা ডিটেলড, এতটা নিখুঁত কারুকার্য আর বোধহয় দেখা যায় না। মন্দির প্রাঙ্গণের ওপর থেকে চারপাশটা দেখুন, দেখতে এরকম লাগছে। অনেকগুলো ভাঙা ভাঙা মন্দিরের খণ্ড ধ্বংসাবশেষ আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর আজকে এতটা ভিড়, তার কারণ আজকে যেহেতু মহাশিবরাত্রি, সবাই এসেছেন এই মন্দির দর্শন করতে। ঠিক যে কাজের কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম, এইখানে দেখুন কি নিখুঁত কারুকার্য। এবং শুধু যে মূর্তি কারুকার্য বা মূর্তি খোদাই করা হয়েছে তাই নয়, মূর্তির পাশে যে আলপনাগুলো সেগুলোকেও পাথর খোদাই করে এত সূক্ষ্ম নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সত্যি যা বলার অপেক্ষা রাখে না। কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
ভাবা যায় যে একটা মন্দির তৈরি করতে প্রায় 12 বছর সময় লেগেছিল এবং এই 12 বছর সময়ে যে শিল্পীরা এই মন্দিরটি ফুটিয়ে তুলেছিলেন, 12 বছর তাদেরকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে এই মন্দির তৈরির কাজে যে লাগানো হয়েছিল, সেই এতগুলো দিন একা থাকার ফলে তাদের মনের মধ্যে যে ধরনের ভাবনা, যখন যেরকম ভাবনা এসেছে, সেগুলিকেই তারা তাদের শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এই কোণারক সূর্য মন্দিরের দেওয়ালের গায়ে। মন্দিরের এখান থেকে যদি বাঁ দিকটা আমি দেখি, এখানে দেখবেন আরও বেশ কিছু ভগ্নাবশেষ এবং ভগ্ন মণ্ডপ পড়ে রয়েছে। এইগুলোও কিন্তু সব বড় বড় এক একটি মন্দির ছিল, যে মন্দিরগুলি এখন আর একেবারেই নেই, পুরোটাই ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র এই মাঝখানের মূল মন্দির প্রাঙ্গণটি রয়ে গেছে, যেটি এখন উড়িষ্যা ভ্রমণের একটি অত্যন্ত পবিত্র দর্শনীয় স্থান। আমরা এখন একদম মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মূল মন্দিরের এটা হলো ভগ্ন সিংহদুয়ার। এখান থেকে একদম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যেত আর কি, এখন আর যায় না। তার কারণ মন্দিরের গর্ভগৃহটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ এই মন্দিরের যে চূড়া ছিল, সেই চূড়াটি কোনো কারণে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা মুঘলদের আক্রমণে ধ্বংস হয়ে যাওয়ার ফলে এই মন্দিরটিও অন্যান্য মন্দিরের মতোই ভেঙে পড়বার আশঙ্কা তৈরি হয়েছিল এবং সেই মন্দিরকে ব্যালেন্স করবার জন্য মন্দিরের সামনে যে গর্ভগৃহের দরজা, সেই দরজাটিকে পুরো পাথর এবং ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই যে মূল মন্দির, এই মন্দিরের চারপাশের যে দেয়াল, এই দেয়ালেই রয়েছে 12টি বড় বড় রথের চাকা। আসলে এই কোণারকের সূর্য মন্দিরে মনে করা হয় সূর্যের প্রথম কিরণ এসে পড়তো এবং এই মন্দিরের এই যে ভাঙা ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এরকম 7টি ঘোড়া ছিল সামনে। মানে মন্দিরটি তৈরি করা হয়েছিল একটি রথের আকৃতিতে এবং এই ঘোড়াকে মনে করা হতো যে এই ঘোড়াগুলো যেন এই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে, এই রকম আকৃতিতেই এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। এবং সূর্যের প্রথম আলো যখন এই মন্দিরে এসে পড়তো, তখন মনে হতো যে এই 7টি ঘোড়া বোধহয় একটি রথকে উদীয়মান সূর্যের দেশে টেনে নিয়ে যাচ্ছে, সমুদ্রের নীল জলরাশি থেকে উদীয়মান হয়ে। তো সেই অনাবিল অদ্ভুত আশ্চর্য সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছিলেন যে শিল্পীরা, সেই শিল্পীদের কারুকার্যকে দেখে বিস্মিত না হয়ে উপায় নেই। এবং এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন, এই চাকাগুলো কিন্তু 12টা চাকা এই রকম রয়েছে এবং 12টা চাকা আমাদের বছরের বা ক্যালেন্ডারের 12টা মাসকে ইন্ডিকেট করে। এবং এই রকমই একটি চাকা রয়েছে বর্তমানে আমাদের 10 টাকার নোটের পিছনে। এই মন্দির গাত্রের যে 12টি চাকা রয়েছে, তার মধ্যে যে 6 নম্বর চাকাটি রয়েছে, সেই চাকাটি রয়েছে আমাদের 10 টাকার নোটের পিছনে। এবং এই প্রত্যেকটি চাকার কিন্তু আলাদা আলাদা মর্মার্থ রয়েছে, আলাদা আলাদা গল্প রয়েছে। পুরো এই কোণারকের সূর্য মন্দিরকে নিয়ে থিসিস করা যায়, পিএইচডি করা যায়। এর এত গভীর এর নলেজ এবং এত গভীর এর প্রত্যেকটি তত্ত্ব। এই কোণারকের সূর্য মন্দির কমপ্লেক্সেই রয়েছে ছায়া দেবী মন্দির, আর এটি হলো ছায়া দেবী মন্দির কমপ্লেক্স। এখন বর্তমানে মন্দিরটির অবস্থা একেবারেই ভগ্নপ্রাপ্ত, তবে এই মন্দির কমপ্লেক্সটি প্রথম সূর্য মন্দিরের মন্দির কমপ্লেক্স হিসাবে মনে করা হয়। এই ছায়া দেবী মন্দিরটিকে অনেকে মায়া দেবী মন্দিরও বলে থাকেন। অপূর্ব কারুকার্য খচিত এই মন্দির কমপ্লেক্সে সারাদিনে একবার করে সূর্য মন্দিরের ছায়া পড়ে। এখন বাজে ঠিক সকাল 11টা। আমরা প্রায় 1 ঘন্টা সময় পেলাম এই মন্দির পরিদর্শনের জন্য। তবে যদি ঠিকভাবে দেখতে চান, এই মন্দির পরিদর্শন করতে কিন্তু প্রায় 3 ঘন্টা সময় লাগবে। এত জটিল এবং খুঁটিনাটি বিষয় আছে এই মন্দিরের ভিতরে। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসলেই বাইরে রয়েছে এরকম সুন্দর নবগ্রহ মন্দির। এই মন্দিরের সামনেও প্রচুর পুজো দেওয়ার দোকান রয়েছে, আর মন্দিরের ভেতর প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম, ভক্তদের সমাগম, পুজো চলছে সেখানে। এটি হলো নবগ্রহ মন্দির। এটি হলো এই মন্দিরের গর্ভগৃহ। সুন্দর কোষ্টি পাথরের ওপর খোদাই করা 9টি গ্রহকে এখানে পূজা করা হচ্ছে। আচ্ছা, আমরা চলে এসেছি এখন ধৌলি শান্তিস্তূপের কাছে। এখানে ধৌলি শান্তিস্তূপের যে এন্ট্রি গেট, সেইখান থেকে প্রবেশ করবার জন্য আমাদেরকে প্রথমে ওখানেই 30 টাকা করে মাথা পিছু টিকিট করিয়ে নিতে হলো।
আমাদের গাড়ির ভাই গিয়ে করে আসলেন। এখন আমরা এই রাস্তা দিয়ে একদম শান্তিস্তূপের কাছে যাচ্ছি। আমরা চলে এসেছি ধৌলি শান্তিস্তূপের একদম কাছে। যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেন গেট, মানে এইখানে পার্কিং এরিয়াটা রয়েছে। এইখানে আমাদেরকে গাড়ি পার্ক করে একদম এই 200 মিটার মতন রাস্তা যেতে হচ্ছে হেঁটে। চাইলে মাথা পিছু 25 টাকা ভাড়া দিয়ে এই বাসেও চলে যেতে পারেন 200 মিটার রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এলাম, উঠে এইখান থেকে সিঁড়ি করা আছে, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে। চলে এসেছি আমরা ধৌলি শান্তিস্তূপ বা পিস প্যাগোডায়। এই পিস প্যাগোডা নামটা নিশ্চয়ই আমরা এর আগেও শুনেছি। দার্জিলিংয়ে রয়েছে একটি পিস প্যাগোডা বা শান্তিস্তূপ, আর দ্বিতীয় পিস প্যাগোডা আজকে আমরা দেখছি এইখানে ভুবনেশ্বর থেকে 7 কিলোমিটার দূরে এই ধৌলিতে। অপূর্ব সুন্দর এই শান্তিস্তূপটা, এর নামের মধ্যেই লুকিয়ে আছে এর মাহাত্ম্য। সম্রাট অশোক ধর্মাশোক যখন হয়ে গিয়েছিলেন, তারপর এরকম 4টি উনি শান্তিস্তূপ প্রতিষ্ঠা করেন। তার মধ্যে এটি একটি। কলিঙ্গ যুদ্ধ শেষ হওয়ার পরে এই জায়গাতে উনি শুয়েছিলেন এবং সেখানে পরে এইরকম একটি স্তূপ নির্মাণ করা হয়। এই শান্তিস্তূপে যেমন সম্রাট অশোকের বিভিন্ন রকম রূপকে বর্ণনা করা হয়েছে, এই দেওয়ালের গায়ে সম্রাট অশোকের জীবনের নানান কাহিনীকে বর্ণিত করা হয়েছে। ঠিক সেরকম এই জায়গা থেকে ভুবনেশ্বর শহরের খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। 1972 সালে 14তম দলাই লামা দ্বারা এই ডোম শেপের পিস প্যাগোডাটি এখানে নির্মাণ করা হয়েছিল। এই পিস প্যাগোডা শুধু বুদ্ধিস্টের কথাই বলে না, শান্তির বার্তা ছড়ায়। এই ধৌলি স্তূপের উপরে উঠে আসলে দার্জিলিংয়ের পিস প্যাগোডার কথা মনে পড়তে বাধ্য। এখানেও একদিকে যেমন গৌতম বুদ্ধের বিভিন্ন রূপের মূর্তি রাখা রয়েছে, আর একদিকে এর দেওয়ালের গাত্রে সম্রাট অশোকের জীবনের নানান কাহিনীকে শিল্পের মাধ্যমে খোদাই করে বর্ণনা করা রয়েছে। অপূর্ব সুন্দর এই ধৌলি স্তূপ দেখতে দেখতে একদিকে দেখে নিলাম এখান থেকে দয়া নদী এবং ভুবনেশ্বর শহরের অপূর্ব সুন্দর দৃশ্য। এই মাঠেই হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। আপনারা চাইলে ধৌলি স্তূপের ঠিক পিছনেই দেখে নিতে পারেন ধবলেশ্বর মন্দির। ধৌলি স্তূপ থেকে এখন আমরা লিঙ্গরাজ মন্দিরের দিকে যাচ্ছি। সোজা এখানে এসে যে রাস্তাটা ভাগ হয়ে গেল, ডান দিকের এই রাস্তাটা চলে গেছে পুরী, আর বাঁ দিকে যাচ্ছি আমরা ভুবনেশ্বরের রাস্তায়। আমরা ভুবনেশ্বরই ঘুরে বেড়াচ্ছি এখন। ভুবনেশ্বরের সব বিখ্যাত মন্দির, কিছু দর্শনীয় স্থান আমরা দর্শন করছি, ওড়িশার রাজধানী ভ্রমণ করছি। ভীষণ ভালো লাগছে এবং পুরো রাজধানীটাকেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, পর্যটনকে অনেক উন্নত করা হয়েছে দেখতে পাচ্ছি। যেটা আমাদের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তীব্র গরম। এই সময় রোদ প্রচণ্ড উঠেছে, আর আজকে এখন ওয়েদারটা খুব হিউমিড। এখন 31 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে বাইরে, কিন্তু হিউমিডিটি প্রচণ্ড আছে, ওই জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। এখান থেকে সোজা চলে গেলে নন্দনকাননে চলে যাব, সেখানেও আমাদের যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। আর এখান থেকে লিঙ্গরাজ মন্দির মাত্র 2.3 কিলোমিটার। আমরা ঢুকে পড়েছি লিঙ্গরাজ মন্দির চত্বরে। আজ যেহেতু মহাশিবরাত্রি, আজকে লিঙ্গরাজ মন্দিরে কিন্তু সাংঘাতিক ভিড় হবে। সেজন্য আমরা জানি না কতটা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো, এবং এর ভিতরে ক্যামেরা অ্যালাউডও নয়। ভিতরে প্রবেশ করতে পারলেও আপনাদেরকে তো দেখাতে পারবো না সেভাবে, তবে বাইরে থেকে মন্দির চত্বরটা আপনাদেরকে দেখাবো। আর যদি খুব বেশি ভিড় থাকে তাহলে আমরাও বাইরে থেকেই দেখে নেব আর কি। এই যে বাঁদিকের পুরো জায়গাটা হচ্ছে এই মন্দির চত্বর, আর এই যে দেখুন লাইন, অসম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। 2012 সালেই এই মন্দিরে শিবরাত্রির দিন 2 লক্ষ দর্শনার্থী এসেছিলেন। আজকে 2025 সালে তো মানে 10 লক্ষ মিনিমাম আসবেন, আরও বেশি আসবেন বই, কম আসবেন না। আমাদের পক্ষে এই লাইন ঠেলে মন্দির অবধি যেতে যেতে পুরো শিবরাত্রি শেষ হয়ে কাল ভোর হয়ে যাবে। আমরা সেই রিস্ক নেব না। এই যে পুরো লাইনটা দেখুন, এখানে লাইনটা জাস্ট দেখুন কি রেটে পড়েছে, বাপ রে বাপ। কোথায় শেষ এই লাইনের? এইখানে শেষ হলো।
মানে এখনই প্রায় কয়েক হাজার মানুষের লাইন পড়ে গেছে এই রোদের মধ্যে, ওইভাবেই ওনারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা লিঙ্গরাজ মন্দির ক্রস করে চলে যাচ্ছি এখন উদয়গিরি খণ্ডগিরির দিকে। এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। এই দেখুন এখান থেকে বাঁ দিকে মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে লাইন, এই লাইনের ডান দিক জুড়ে পুরো মন্দির চত্বরটা রয়েছে। এই যে লিঙ্গরাজ মন্দির, এটা কিন্তু ভুবনেশ্বরের মানে সব থেকে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি, যে কারণে এত মানুষের মধ্যে এই মন্দিরকে নিয়ে আবেগ কাজ করে। এবং এখানে শিব মহাদেব যেমন পূজিত হন, ঠিক তেমনই তার সাথে পূজিত হন দেবী অন্নপূর্ণা বা পার্বতী গিরিজা রূপে। এই মন্দিরের মধ্যে মানে এই মন্দিরের যে কেন্দ্রীয় যে মিনারটা, যেটা সব থেকে উঁচু, সেটা 180 ফুট লম্বা। ওই যে দেখা যাচ্ছে দূরে দেখুন। আর এর মধ্যে কিন্তু 108টা আরও ছোট ছোট মন্দির কমপ্লেক্স রয়েছে। তো এই মন্দিরটাই ঘুরে দেখতে অনেকটা সময় লেগে যাবে। মানে প্রত্যেকটা মন্দিরই, যেমন কোণারকের সূর্য মন্দির বলুন, এই লিঙ্গরাজ মন্দির বলুন, এই মন্দিরগুলো এক একটা এত সুন্দর স্থাপত্য ভাস্কর্য এবং পৌরাণিক কাহিনী এবং ধর্মীয়ভাবে এতটাই ঐতিহ্যশালী। এক একটি মন্দির ঘুরে দেখতেই আপনাদের সারাদিন লেগে যেতে পারে, যদি আপনারা সেভাবে দেখবেন বলে মনে করেন। কিন্তু আমাদের ওই আর কি মানে সাইট সিইং স্পট এইরকমভাবে করে করে সেইভাবে ডেপথ নিয়ে আর দেখা হয়ে ওঠে না। যাই হোক, আমরা এখন মন্দির প্রাঙ্গণ ছেড়ে এগিয়ে যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরির দিকে। এখানে আর সময় নষ্ট করলাম না। ঘড়িতে এখন সময় 2:20। আমরা বসে গেছি আমাদের আজকের লাঞ্চের জন্য। লিঙ্গরাজ মন্দির থেকে নন্দনকাননের দিকে যাবার পথে রুচিকা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে এসেছি। আজকে যেহেতু মহাশিবরাত্রি, আজকের আমিষ কিছু খাবো না, নিরামিষ। সেজন্য আমি আজকে অর্ডার করেছিলাম 1 প্লেট পিস পোলাও, যেটার দাম পড়েছে 170 টাকা। পিস পোলাওটার সাথে নিয়েছি পনির মশালা। এই যে এটা বেশ বড় বড় সাইজের 1 2 3 4 5 6টা পনির আছে, বেশ রিচ দেখতে। এটার দাম 220 টাকা। 1 প্লেট দই নিয়েছি, এটা টক দই, এটার দাম 60 টাকা। তার সাথে রয়েছে এই মিক্সড ভেজটার দামও 170 টাকা। তো মোটামুটি এই দিয়ে আজকের লাঞ্চ সেরে তারপরে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাব। আপনাদেরকে একটু টেস্ট করে বলে দিই। খাবার দেখে মনে হচ্ছে খাবার ভালো হবে, তবে একটু রিচ, যেটা আমার মনে হচ্ছে। মিক্সড ভেজেও মনে হয় অল্প একটু পনির দেওয়া আছে। খুব সুন্দর। দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেছেন যে এগুলোতে পেঁয়াজ রসুন দেওয়া চলবে কিনা। আমি বলেছি না, আলাদা করে বানিয়েই দিয়েছেন নিরামিষভাবে। বাইরে এসে তো আর উপোস করা সম্ভব নয়, সেজন্য নিরামিষ খেয়েই আজকে শিবরাত্রি পালন করব। তাড়াতাড়ি খাবারটা শেষ করে নিই। রুচিকা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে এখন আমরা এই 25 কিলোমিটার দূরে চলে যাচ্ছি নন্দনকাননের দিকে। যে রাস্তাটা ধরে এখন আমরা যাচ্ছি, রাস্তাটা তো অসম্ভব সুন্দর। এটা হচ্ছে নন্দনকানন রোড। আমরা এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এখান থেকে 25 কিলোমিটার যেতে আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। সেজন্য আমরা আজকে হয়তো আর উদয়গিরি খণ্ডগিরির দিকে যেতে পারবো না, কারণ এমনিতে ভিডিও করছি যেহেতু আমাদের একটু সময় বেশি লাগছে, আর গরমের জন্য আমাদের একটু সময় বেশি লাগছে, খুব একটা তাড়াতাড়ি করতে পারছি না। বাস ট্যুরটা করলে ওনারা কিন্তু এই একসাথেই সবটা করান, সেক্ষেত্রে ওনারা লাস্টে নন্দনকানন নিয়ে আসেন। আপনারা ওটা করলে আপনাদের সবটাই একসাথে হয়ে যাবে। আমরা এখন মঞ্চনাথ টেম্পল রোড ধরে যাচ্ছি। ডান দিকে দারুণ সুন্দর একটা নদী আমাদের সাথে সাথে যাচ্ছে। নদীর ওপারটা পুরো চর, এটা কি নদী আমি বুঝতে পারছি না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। আচ্ছা, এই নদীটা হচ্ছে কুয়াখাই নদী। কুয়াখাই নদীর ওই দিকটা দেখুন একটা বদ্বীপের মতো অংশ তৈরি হয়েছে, একদম ত্রিভুজ একটা অংশ। খুব সুন্দর এই জায়গা। কুয়াখাই রিভার ভিউ পয়েন্ট আছে, এখানে পিকনিক স্পটও আছে। এই রাস্তা ধরে এখন আমরা নন্দনকাননের দিকে যাচ্ছি। আর আজকের পুরো সাইট সিইংয়ে রাস্তা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। পুরো প্রত্যেকটা স্পটে যাওয়ার রাস্তা একদম অপূর্বভাবে বাঁধানো। রাস্তার দুপাশে সুন্দর গাছপালা রয়েছে, রাস্তাটা সিনিক, সেই জন্যই এতটা ডিস্টেন্স কভার করা যাচ্ছে একদিনে। যদি আমরা একটু আগে বেরোতাম তাহলে সবটাই হয়তো হয়ে যেত।
আমরা চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত নন্দনকাননে। আমি নন্দনকাননের একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে টিকিট কেটে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই নন্দনকাননে আসার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, সোমবার করে এই চিড়িয়াখানা বা নন্দনকানন বন্ধ থাকে। উড়িষ্যা ট্যুরিজমের বিশাল একটা প্রাইডের জায়গা এই নন্দনকানন। অনেকটা এরিয়া নিয়ে অনেকক্ষণ সময় লাগবে, তাড়াতাড়ি চলুন, সময় নষ্ট করব না। এখন অলরেডি 3:20 বেজে গেছে। আচ্ছা, নন্দনকাননের মধ্যে এন্ট্রি করবার পর বেশ কয়েকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড, সেটা আপনারা বাইরে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন। তারপরে ভেতরে ঢোকার পরে 2টো টিকিট কাটবেন। এইখানে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকেই কাটবেন। আপনাকে অজস্র মানুষ এসে বলবে যে এই আমি টিকিট করে দিচ্ছি, এত টাকা টিকিট, অত টাকা টিকিট, কারোর কথা শোনার দরকার নেই। প্রথমে একটি ব্যাটারি চালিত গাড়িতে আপনারা যাবেন, তার জন্য 80 টাকা করে পার হেড টিকিট পড়বে। এই যে এইরকম একটা টিকিট দেবে, এটা 80 টাকা করে পার হেড পড়বে। আর তারপর যে জঙ্গল সাফারিটা হবে বড় গাড়িতে, তার জন্য 110 টাকা করে টিকিট পড়বে। এই রকম একটা টিকিট পড়বে। এই 2টো টিকিট আপনাকে ভেতরে এসে আলাদা করে এই কাউন্টার থেকে কেটে নিলেই আপনি ভেতর থেকে গিয়ে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে আরেকটা খরচের ব্যাপার আছে, সেটা হলো যে এইখানে দেখুন প্লাস্টিক বোতল রেগুলেশন সেন্টার, মানে আপনার কাছে যদি প্লাস্টিকের বোতল থাকে আর আপনি সেটা নিয়ে যেতে চান ভিতরে, সেটা হবে না। ওনারা তার বদলে বোতলটা এখানে জমা নিয়ে 50 টাকা আপনার কাছ থেকে নেবেন। তারপরে বোতলটা এখানে এসে আবার আপনি ফেরত পাবেন, তখন 50 টাকা ওনারা আপনাকে দিয়ে দেবে। এই হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে ডান দিক দিয়ে নর্মাল মানে অফলাইন টিকিটের যারা তারা ঢুকবে, বাঁ দিক দিয়ে অনলাইন টিকিট হোল্ডার্সরা যাবেন। আমরা অফলাইনেই কেটেছি এখানে টিকিট, অফলাইন। নন্দনকাননে প্রবেশ করবার পর প্রথমেই রয়েছে চিলড্রেন্স পার্ক এরিয়া, আর তার পাশে এটি হলো ব্যাটারি চালিত গাড়ির লাইন। আমরা এই গাড়িতে করে এখন যাচ্ছি। এই গাড়িরই ভাড়া হচ্ছে এই ব্যাটারি চালিত গাড়ি, যেটা 80 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। এই গাড়িতে করেই আমরা যাব। বসে পড়েছি গাড়িতে। প্রচণ্ড ভিড়, খুব লাইন। বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়ানোর পর বসার জায়গা পেয়েছি। এবার ঘুরে দেখাবো আপনাদের নন্দনকানন। শুরু হয়ে গেছে আমাদের চিড়িয়াখানা পরিদর্শন। এইখানে প্রথমেই এখন আমরা যাব ওয়ার্ল্ড অফ প্রাইমেটস। আচ্ছা, প্রথমেই আমরা নেমেছি যেখানে, সেখানে প্রথমে প্রচুর স্পটেড ডিয়ার ছিল একদিকে, আর একদিকে এরকম কাঁচের ঘরের মধ্যে বানর জাতীয় এক ধরনের প্রাণী রয়েছে, ছোট ছোট পুচকি পুচকি, খুব কিউট। এগুলো হচ্ছে স্কুইরল মাংকি। আচ্ছা, কাঠবেড়ালির মতন বাঁদর, এগুলোকে বলা হয় স্কুইরল মাংকি। বাহ। এখানে রয়েছে বেশ কয়েকটা শিম্পাঞ্জি, দেখুন দোল খাচ্ছে এখন দোলনায়। ওই যে চলে গেল লাফিয়ে। এখানে রয়েছে বিশাল বড় একটি জলহস্তী, জলে ডুবে, হিপোপটেমাস। এই হলো সেই জায়গা, একদম ভেতরে আই লাভ নন্দনকানন লেখা রয়েছে। তার পাশে গোলচক্করটা রয়েছে, আর এপারে একটা বিশাল বড় ডাইনোসর করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আচ্ছা, আমরা এখন সাফারির দিকে যাচ্ছি। সোজা রাস্তাটা, হ্যাঁ ঠিক আছে, সোজা যে রাস্তাটা, এখানে আমাদের আরেকটা গাড়িতে চড়তে হবে। আমাদের টিকিট করাই আছে সেটা। সাফারির লাইন কোনটা? এন্ট্রি ফর সাফারি সার্ভিস অনলি। এই যে এই দিক দিয়ে আমাদের জঙ্গল সাফারি শুরু হয়ে গেল। এসি বাসের টিকিট হচ্ছে 110 টাকা করে, আমরা সেটাই কেটেছিলাম। নন এসিরও টিকিট আছে এখানে 70 টাকা করে। আর যদি আপনারা মেন গেট থেকে টিকিট কেটে না ঢোকেন, সেক্ষেত্রে এখানেও টিকিট কাউন্টার আছে, এখান থেকেও কেটে নিয়ে আবার সাফারিটা করতে পারেন। শুরু হয়েছে আমাদের সাফারি। একদম প্রথমে হচ্ছে টাইগার সাফারি। যেহেতু এখানে সমস্ত জন্তুগুলো একদম ওপেন খোলা থাকে, সেজন্য আমাদেরকে খাঁচার মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে এরকম। এখানে বড় গেট রয়েছে, এই গেটটা খুলে ভেতরে
আমরা প্রবেশ করব। এই যে গেটটা খুললো, এই যে দেখুন আর একটা গেট খুলবে। এই যে একদম আমরা বাফার জোনে ঢুকে গেলাম। এবার আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে চারিদিকে, যে কোনো দিকে দেখা যেতে পারে যে কোনো সময়। যে কোনো জঙ্গলের মধ্যে ঢুকলেই একটা আলাদা আনন্দ। ময়ূর কি সুন্দর, বড় 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 ময়ূর, দারুণ ময়ূরটা। ওরে বাবা, বিশাল সুন্দর একটা ময়ূর, কি দারুণ ময়ূরটা। বাহ, দারুণ সুন্দর ময়ূরটা। এই যে দেখা যাচ্ছে বাঘ, এই যে গাছের আড়ালে, একদম গাছের ওই পারে। रुकिए रुकिए, এবার আমরা বিয়ার সাফারিতে ঢুকবো। বাঘ সিংহ দেখা শেষ, এইবার ভাল্লুক দেখার পালা। বাসটার ভেতরটা হচ্ছে এরকম, খুব কমফোর্টেবল, ট্রাভেলার অ্যাকচুয়ালি, এসি, ভীষণ সুন্দর। মানে আপনি যেখানেই বসুন না কেন দেখতে আপনি পাবেনই। আর এর ভেতরে যে ময়ূরগুলো আছে না, এত সুন্দর, যেরকম সুন্দর রং সেরকম বড় বড়, খুব ভালো লাগছে। কিন্তু ওগুলো ক্যামেরায় ঠিকমতো ধরা যাচ্ছে না। আরে তুমি বসো, দেখতে পাচ্ছি না তো। তুমি বসো, দেখতে পাচ্ছি না। ওই দেখো কি সুন্দর। এই যে এই একটা ওই তো দুনিয়াতে ঘুরছে দেখ, অনেকটা ঘুরছে, অসাধারণ। আরে শাবাশ, অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাফারি শেষ করে বাইরে এসে আবার আমরা ব্যাটারি চালিত গাড়িতে উঠলাম চিড়িয়াখানার বাকি দিকটা পরিভ্রমণ করার জন্য। এখানে বড় একটা জিরাফ ছিল, সেটা দেখে নিয়ে আমরা এগোতে লাগলাম। আর সামনেই পড়ল বিশাল বড় সাদা বাঘ। নন্দনকাননের বিখ্যাত সেই সাদা বাঘ এখন আমাদের সামনে। ওর নাম নন্দন, আর ওর নামেই এই চিড়িয়াখানার নাম হয়েছে নন্দনকানন। বাঘকে খেতে দিয়েছে এখন। হ্যাঁ, এখন 5:20 বাজে, বসে বসে খাচ্ছে, শুধু একবার খাওয়াটা দেখতে হবে। বাপ রে, এটা দারুণ। এই লেপারটা আসছে আমাদের কাছে এখন। ওয়াও, এইদিকে দুটো হাতিও রয়েছে, সেটাও আমরা দেখে নিলাম। দারুণভাবে আমরা পুরো জু ঘুরে চলে এলাম একদম এক্সিট গেটের কাছে। এই ব্যাটারি চালিত গাড়ি আমাদেরকে একদম এক্সিট গেট অবধি নামিয়ে দিয়ে গেল। খুব ভালো অভিজ্ঞতা, ভীষণ সুন্দর। আমরা সব দেখতে পেয়েছি, পশু পাখিদের খুব ভালো লেগেছে। বাস সার্ভিস, ব্যাটারি চালিত গাড়ি সার্ভিসটিও এদের বেশ ভালো। আমার 100% রেকমেন্ডেশন থাকবে, যদি আপনারা আসেন তাহলে এখানে অবশ্যই আসবেন। সাথে যদি বাচ্চারা থাকে তাহলে তো দ্বিতীয়বার ভাবার কোনো কারণ নেই, অবশ্যই আসবেন। বড়রাও যারা ভালোবাসেন আমার মতো, তারাও অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে।
এবার এই সামনে এক্সিট গেট, এটা দিয়ে পুরো বেরিয়ে যাব। সারাদিন দারুণভাবে ঘোরাঘুরি করে আবার আমরা পাড়ি দিলাম পুরীর দিকে। আমাদের ফিরতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মতন। এখন ঘড়িতে বাজে ঠিক রাত 8:30 আর আমরা পৌঁছে গেছি আবার আমাদের পুরী হোটেলের একদম সামনে, মানে পুরীতে আমরা যে হোটেলে আছি প্রতিহারি প্যালেস তার সামনে। আমরা ডিনার করেই ঢুকবো। আর আজ সারাদিন আমরা যার সাথে ঘুরলাম সেই সত্য ভাই আমাদের সাথে রয়েছে, খুব ভালো ছেলে, খুব ভালো করে ঘুরিয়েছে। এই পুরো ট্রিপটা করতে আমাদের আজকে খরচ পড়েছে 2800 টাকা। মোটামুটি এটা 2800 থেকে 3000-এর মধ্যেই ঘোরাফেরা করে। আজকে যেহেতু শিবরাত্রি ছিল, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আমাদের একটু দেরি হয়েছে, নাহলে আরেকটু তাড়াতাড়ি হতো। আর আমি ওর ফোন নাম্বার দিয়ে রাখলাম স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে এখানে এসে ওর সাথে যোগাযোগ করে ঘুরতে পারেন, খুব ভালো ছেলে। থ্যাংক ইউ। আর এই যে এই গাড়িতে আমরা ঘুরলাম, নতুন গাড়ি একদম, সবে 8 দিন হয়েছে এই গাড়িটা কেনা হয়েছে, হুন্ডাইয়ের এক্সটার। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে পুরীর আরও একটি অনবদ্য পর্ব নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড bye bye.